দেখো হসপিটাল থেকে এসে যদি এরকম লড়াই ঝগড়া শুনতে হয় আর এরকমই করতে হয়। তোমরা খালি ভিডিওটা দেখো, স্কিপ করো না বন্ধুরা, লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো নেই, তোমরা সবাই কম বেশি সবাই জানো বন্ধুরা। তবে সকালে এখন বাজে 5:30 সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। শরীরটা অসুস্থ হলেও তো নিজের কর্মর কথা বলা যাবে না। মেডিকেলে থাকি বা ঘরে থাকি বাইরে থাকি কোনো ব্যাপার নেই। পাশে রাত্রিরে ঘুম হয়নি, মেডিকেলে একটি মাসিমা ছিল, ভীষণ জ্বালাতন করছে পাশে, ঘুমাতে পারিনি, তাই একটু লেট হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠে ওই যে মেডিকেলের বাইরে গিয়ে সূর্যদেবকে প্রণাম করে আসলাম। এসে একটু তোমাদের সঙ্গে আমি ওই আস্তে আস্তে একটু ভিডিওটা করে নিলাম। আবার আমি বেডে চলে আসলাম। বেডে এসে মুখটা ধুয়ে নিয়েছি, একটু ধুয়ে টুয়ে ব্রাশ পাঠিয়ে দিয়েছে আমার বর, ব্রাশ দিয়ে গেছে আর ওই নাস্তাটা দিয়ে গেছে। তখন বাজে 7:30, কেন কি ওষুধ দিয়ে গেছে। আমার তো ওষুধ খেতে হবে, তাই জন্য আমি দেখো খেয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছি বন্ধুরা। আমার ব্যথা আমি কারকে বুঝতে দিই না, বুঝলে। আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাও আমি কখনো দেখো আমি হিম্মত হারাই না। আমি এত অসুবিধা হওয়ার কারণেও দেখো সে ওষুধটা খেয়ে নিচ্ছি নাস্তা করার পরে। আমি কখনো কেমন শক্তভাবে কাজ কাম সব কিছুই করে নিয়েছি। দেখো কিভাবে পুজো দিয়েও আমি মেডিকেলে এসেছি। আগের ভিডিওটা তোমরা না দেখলে দেখে নিও বন্ধুরা। এই যে ওষুধ খাওয়ার পরে ডাক্তার এসে গেছে, আসার পরে কিছুক্ষণ পরে পাশে জবাইকে ছুটি দিয়ে দিয়েছে। আমার মামা আসতে, এই যে আমার মামা আসার পরে তারপরে এক্স-রে করেছে ডাক্তার। এক্স-রে করে আমরা বসে আছি রিপোর্টের জন্য। রিপোর্ট দিলে তারপরে আমরা যাব কি না যাব রিপোর্ট পরে রিপোর্ট এসে গেছে। আসার পরে আমার ননদও এসে গেছে, আমার মামাও এসে গেছে। বলছে চলো তাহলে বৌমা, কোনো অসুবিধা নেই, রিপোর্টে ভালোই আছে। আমার মামা ওষুধ নিয়ে আসলো, আমার হাত থেকে সুই টুই সব বের করে দেওয়ার পরে আমার মামা সব ব্যাগ ট্যাগগুলো নিয়ে গেছে। ওই জন্য ভিডিও আর করতে পারিনি, আমার ফোনও নিয়ে গেছিলো, সব নিয়ে গাড়িতে উঠে গেছে। এটা আমাদের এখানে প্রধান মামা, এক্স প্রধান, সেই মামা আমাকে নিয়ে ঘরে যাচ্ছে। আমার ননদও আসছে, এই যে আমার ননদ, আমার মামা, আমি যাচ্ছি ঘরে। ঘরে যাওয়ার পরে দেখো বন্ধু কি তুমপান শুরু হবে, তাই খালি তোমরা দেখতে থাকো। আমার জীবনে দুঃখের আর শেষ নেই সত্যি। যার স্বামী ভালো হয় সবই ভালো হয়, যার স্বামী ভালো না হয়, স্বামীরা ভালো আর মন্দ কখন কোন রূপ দেখায় সেটা বলা যায় না। এই যে আমি এক্স-রের কাগজপত্রগুলো নিয়ে আসলাম, সেই ওইখানে ছেড়ে দিয়ে গেছে। যাওয়ার পরে ছেলেকে ফোন করছে, ছেলেও আসেনি। আমার বর তো রান্না করছিল, ছেলেকে ডাকছি, ছেলেও আসেনি। সেই ব্যাগ নিয়ে আমারই বাড়িতে আসতে হলো। ভীষণ কষ্ট করে বাড়িতে আসলাম। আসার পরে বন্ধুরা ওই ব্যাগগুলো সব নিয়ে আসছি, জামা কাপড় সব বের করেছি। হ্যাঁ, জামা কাপড় দিচ্ছে আমার বর আমার সঙ্গে রান্না করছে। একদিন রান্না করছে না, জানি না এদের বেটা মানুষের যে কি কখন তা বলতে পারি না। দেখো আমার ছেলে, আমি তো জামা কাপড় সব ধুয়ে টুয়ে, এই যে ছেলেরা জিজ্ঞাসা করেছি, ঘর তো কিচ্ছু ঝাড়ু দেয়নি, সেই কাল সকালে ঝাড়ু দিয়ে গেছি। আর এখন বাজে 1:30 বাজতে যায়, তাও ঘরে ঝাড়ু হয়নি। তাই ঘর ঝাড়ু দিচ্ছি। দেখো এসে দেখি ছেলে, আমি যখন ঘরে আসছি ডাকছিলাম তখন আসতে পারিনি, পুজো দিচ্ছে। আমি এসে দেখি দেখো গোপালকে পুজো দিচ্ছে, না তুলসী পাতা দিচ্ছে না কিছু। তবু আমি আর কিছু করিনি, আমি ঘরটা ঝাড়ু দিয়ে খালি ঘরটা ঝাড়ু দিয়েই নিয়েছি, আমি মোছা টোছা আর করিনি। কেন কি আমি মাথা ঝুঁকাতেই পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। তবুও এই সেই জামা কাপড়গুলো একটু মেলিয়ে দিয়েছি, ধুয়েছিলাম। ছেলে একটু নিগড়ে দিয়েছে, কেন কি আমার কাছে আর হচ্ছে না। ছেলে নিগড়ে চেপে চেপে দিয়েছে, যাক আমি ভালো হয়েছে, মুড়িয়ে আমার কাছে অসম্ভব। তারপরে আমি গিয়ে বন্ধুরা কষ্ট হচ্ছে আমার কথা বলতেও, এত কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে গেলাম তুলসী পাতা আনতে, ফুল আনতে। কেন কি আমার গোবিন্দকে তো আমার মতো করে আমাকে পুজো করতে হবে।
দেখো কাল পুজো দিয়ে গেছি, সেই সব ওইভাবেই আছে। শিবলিঙ্গটা সব ওরকম নোংরাভাবে, তাই পরিষ্কার করে সব আমি পুজো পাত্রটা দিয়ে নিলাম। এই যে সব কাচে শিবলিঙ্গে জল দিয়ে পরিষ্কার করে শিব পূজাটা দিয়ে নিলাম। এবারই আমার গোপুসোনাকেও আমি পুজো যত ফুল তুলসী যা যা দেওয়ার ওকে দিয়ে বলছে, বাবা আজ মায়ের কষ্ট দেখো, পিঁপড়ে লেগে গেছে। আমি আর ভোগটা তুলিনি, কেন কি একটু আগেই দিয়েছে ছেলে, ওই জন্য আমি আর দিইনি। আমি ঠাকুরকে ফুল তুলসী পাতা দিয়ে, ঠাকুর তুমি ছাড়া কেউ নাই। হনুমানজির, কেন কি মঙ্গলবার, হনুমানজিকেও বলি যে ঠাকুর তুমি আমায় কৃপা করো। এই যে পড়ে গেছে সেইখানটায়, দেখো কেটে কেটে দিচ্ছে বর। ওইখানটায় পড়ে গেছি, তাই এত শ্যাওলা জায়গা। ডাক্তার বলে না তোমার প্রেশারের জন্য। হ্যাঁ আমার প্রেশার আছে আমার ভাই, কিন্তু প্রেশার, তোমরা বলো তো, একটা স্ত্রীর যদি সাথ না থাকে, কোনো দিন কোনো বর কামাই করতে পারে? একা কামাই করে উঠতে পারে সংসারে? হাত আর পা নিয়ে আমি এই আন্দামানে, লিটল আন্দামানে এসেছি বাড়ির থেকে, শ্বশুর বাড়ি থেকে। আজকে যদি কামাই করে সব কিছু করার পরে বর যদি বলে আমার কোনো নেই, অধিকার নেই, বা আমার এই জিনিসের পরে কোনো বাড়ি, তোমার টাকা পয়সা নাকি? আমার টাকা পয়সার জিনিস আমি আমার বাবা ভাইরে দিয়ে আসি জমি জায়গা। হ্যাঁ, এই কথা বললে কার সংসারে না অশান্তি হবে? এই সব অশান্তি মানুষের আর সহ্য হয় না সত্যি। হ্যাঁ, কোনো বর, আর আমি তো বসে খাই না অন্য মেয়েদের মতন। এই ঘর বাড়ি টাকা পয়সা যত যায়, এই ঘর বাড়িগুলো নিজের সঙ্গে সঙ্গে গ্রাবেল উঠে ঢালাই মেরে নিজেরই, কোন মেয়েরা করবে আজকালকার দিনে? কত কষ্ট করে এইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে আমি কষ্ট করে এই মেহনত করে টাকা পয়সা ইনকাম করে আজকে শ্বশুরের জমি কিনে নিয়েছি। আজকে সেই জমি যদি ভাইদের, আমি জানি বর তুমিও কামাই করেছো, তুমি তো একা কামাইতে কোনো দিন হয় না। ঘরে একটা স্ত্রীর যদি সাথ না থাকে, কোনো দিন কোনো বর আগে বাড়তে পারে না। ঠিক আছে, কোনো দিন তুমি একা কামাই করে পারছো? আমি নিজেও কামাই করেছি, কিন্তু তুমি যদি এখন বলো যে আমার কামাই তোমার কিছু না, তুমি বেরিয়ে যাও, এই কথাটা তো বলা উচিত না নাকি? হ্যাঁ বন্ধুরা, তোমরাই আমাকে বলো, এই কথাটা বলা উচিত? আর এই সময় আমি মেডিকেল থেকে আসার পরে যদি কোনো বর এই কথা বলে, তাহলে কেমন লাগবে বলো? অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।